কারানের ঠোঁটে স্মিত হাসি খেলে যায়। পৃথিবীটা একটা কোহিনূর হীরা আছে, আর সেটা আমার কাছে। মাহিমার বুঝতে বাকি থাকে না কারান মীরার কথাই বলছে। তবে হঠাৎই কারান কপাল কুঁচকে বলে, তোমার জিজিজি কি হ্যান্ডসাম নয়? তা আর বলতে, আপু না করলে আমি বিয়ে করতাম যদি। ওহো, এখনও সমস্যা নেই, এখন তো সবাইকে বলবো আমার হ্যান্ডসাম ড্রেসিং ভাইয়া। কারণ এক চিলতে হাসি দিয়ে বিষণ্ণ চোখে ভিতরে ভিতরে নিজেকে বলে, তার মানে ওয়ার্ডটার ওই একটা নারীর কাছে আমি অসুন্দর, যাকে আমি সব থেকে বেশি ভালোবাসি বলে বুকের ভিতর থেকে দীর্ঘশ্বাস ছেড়ে দেয়। মীরা মমতাজের হাত ধরে একটু আহ্লাদে সুরে বলে, কি হলো পরে কি হলো বলো না মা। মমতাজ স্মৃতির গভীরে ডুব দিল, কণ্ঠে মিশ্রিত আবেগ নিয়ে বললেন, তারপর আর কি, পড়াশোনা ছেড়ে এক প্রকার ঘরে বসে রইলাম। কিন্তু প্রায় 5 মাস পরই আমার এইচএসসি পরীক্ষা। মনটা কেমন অস্থির হয়ে উঠল। একদিন আম্মার কাছে গিয়ে আকুতি মিনকুতি করে বললাম, আম্মা গো শোনো না। আম্মা তখন ভাতের মার ফেলছিলেন। চোখ তুলে বললেন, কি হয়েছে ক। আমি সাহস করে বললাম, এইচএসসি পরীক্ষাটা দিতে দাও আম্মা। মা আমার কথা শুনে একেবারে প্রখর রাগে তেতে উঠলেন। ফের শুরু হরছিস? কইলাম না আর পড়ানো লাগবে না তোর, কানে যায় না কথা। মায়ের সে রাগান্বিত প্রতিক্রিয়া। কি আর করার, মন খারাপ করে গোয়াল ঘরে পাটাতনে বসে রইলাম। মাথার ভিতর কেমন একটাই চিন্তা, আমার পড়াশোনা স্বপ্ন কি সত্যি শেষ হয়ে যাবে? কয়েকদিন পর এক সকালে আমি ঘরে বসে কাঁথা সেলাই করছিলাম। হঠাৎ মা এসে পাশে বসলেন। মায়ের মুখে একটু নরম ভাব দেখে আমি অবাক হলাম। তিনি ধীরে ধীরে বলে উঠলেন, পোলাপাইন ভালা না, কখন কি হয় যায় কখন যায় না। আর 3 সেরির তো বিয়া দিছি, অহন যত চিন্তা তোরে লইয়া জৈবনে পা দিলি হবায় সবে। এখন কত পোলা আইবে অমন। আমি একটু নরম হয়ে বললাম, আম্মা এটা কি নতুন? কও। আমার গভীর একটা নিঃশ্বাস ফেলে বলেন, তোর মেট্রিক পাসটা হওয়ার দরকার। কাঁথা সেলাই রাইখা পড়তে বহেন যান। স্কুলে আর যাওন লাগবে না, কিন্তু ঘরে বইয়েই পড়তে থাকবি। আম্মা কথাগুলো শুনে আমার বুকের ভিতর আনন্দে ঢেউ উঠল। খুশিতে কাঁদো কাঁদো হয়ে ঠাস করে আম্মাকে জড়িয়ে ধরে বললাম, জানতাম তো, আমার আম্মা থেকে আর কেউ ভালোই না। আম্মা তখন আমার গা হাত দিয়ে মুছতে মুছতে ঠোঁটের কোণে ছোট্ট হাসি লুকিয়ে বলেন, হইছে আর আদর হরণ লাগবো না, যান পড়তে বহেন। মীরা ঈষৎ হেসে বলে, তারপর মা, তারপর কি হলো? মমতাজ কিছুক্ষণ চুপ করে রইলেন। এরপর নরম কণ্ঠে বললেন, তারপর মা মেয়ের গল্প করতে করতে সন্ধ্যা ঘুরিয়ে রাতের অন্ধকার হারিয়েছে নিঝুম শহর। কারণ ছাদের দরজা দিয়ে প্রবেশ করে মা মেয়ের কথা সামান্য ব্যাঘাত ঘটিয়ে বলল, আসসালামু আলাইকুম মা। মমতাজ হেসে বলে, ওয়ালাইকুম সালাম বাবা, এসো বসো। কারণ এক কোণে বসে বলো, ডিস্টার্ব করে ফেললাম না তো মা? না না বাবা, কি বলছো? কতদিন পর মেয়েটাকে দেখলাম, তা একটু দুঃখে সুখের কথা বলছিলাম আর কি। কারণ হাঁটুতে কোনো রেখে গালে হাত চেপে মীরার দিকে তাকিয়ে নির্বাক সুরে বলল, আমারও তো বউয়ের সাথে কথা বলতে ইচ্ছে করছে। শুনে মীরা থমকে গিয়ে তড়িগড়ি করে কারণের দিকে তাকিয়ে রইল। মমতাজ মুচকি হেসে গলা খাকারি দিয়ে বলল, আচ্ছা বাবা, তোমরা কথা বলো, আমি আসছি। মমতাজের কথায় মীরা অস্বস্তিতে পড়ে কারণকে চোখ রাঙানি দিল। কারণ কিঞ্চিত হাসি দিয়ে বলল, আরে না মা, আপনি আপনার মেয়ের সাথে কথা বলুন। আমি তো শুধু আমার বউকে দেখতে এসেছিলাম। যেতে যেতে আর খাবারের সময় কিন্তু হয়ে গেছে বলে সেখান থেকে চলে গেল। মীরা রাগ আর লজ্জা একসাথে বেড়ে চলল। কোথাও মুখ লুকাবে বুঝতে না পেরে চোখে মুখ হাত বুলিয়ে দাঁতে দাঁত চেপে কিছুক্ষণ চোখ বন্ধ রাখল। মমতাজ মিষ্টি হেসে বলল, কারণ তোকে খুব ভালোবাসে তাই না রে মা? মীরা চোখ বুজে লজ্জা মুখে একবার বিরূপ বিমর্ষ নেমে আসে। মমতাজের কথা ধামাচাপা দিয়ে বলে, মা তুমি কাহিনী আগাও, তারপর কি হলো বাকিটা
তোকে কাল বলি, এখন খেতে চল। আচ্ছা মা, চলো। মীরা সোজা হয়ে উঠে স্নিগ্ধ হাসি দিয়ে মাকে অনুসরণ করল। সবাই খেতে বসে গেছে, অথচ কারান খাবার রেখে মৃদু হেসে মীরার দিকে তাকিয়ে আছে। মীরা চোখ কারানের দিকে পড়তে কারান এক ভুরু তোলার সাথে চোখ টিপ মারে। এটা দেখে মীরার গলা খাবার আটকে যেতে শুরু করে। এতবার কাশি ওঠা শুরু। কারান দ্রুত ওঠে উৎকণ্ঠাভাবে বলে, কি হয়েছে জান? নাও পানি খাও বাবু। মীরা চোখ মুখ বড় হয়ে ওঠে এবং কাশির তীব্রতা আরও বেড়ে যায়। কাশতে কাশতে মনে মনে সে বলল, কি লজ্জা, কি লজ্জা, অসভ্য কথাকার। বাবা মায়ের সামনে কে এমন সম্বোধন করে, কিভাবে তাকিয়ে আছে তারা। যদি পারতাম এখনই পানিতে ডুব দিতাম। ইস, সবাই কি ভাবল। মাহিমা খটখট হাসতে হাসতে বলে, আহা কি ভালোবাসা। মীরা তাড়াতাড়ি কারানের হাত থেকে পানি নিয়ে খেয়ে বলল, আমি ঠিক আছি, আপনি খেতে বসুন, দাঁতে দাঁত চেপে প্লিজ। মমতাজ ও আব্দুল রহমান মুচকি মুচকি হাসতে থাকে। খাওয়ার শেষে মীরা ডাইনিং টেবিলে গুছাতে গুছাতে বলল, কারানের বাচ্চা, তোর উপর যে রাগ দেখাবো সেই উপায়ও রাখিস না, শেষটার মতো করবে সবসময়। মীরা ও কারানের কক্ষের পাশে কক্ষ মমতাজ এবং আব্দুল রহমান আব্বাজ। মীরার ঘরের কাজ সমাপ্ত করে সিঁড়ি বেয়ে উপরে উঠে মা বাবার আলয় যাওয়ার অভিপ্রায় অগ্রসর হয়। কারানের কক্ষের সম্মুখে পা রাখতে আকস্মাৎ কারান মীরার হাত ধরে টেনে নিয়ে তাকে ঠেলে দেওয়ালের সঙ্গে স্থির করে রাখে। মীরা চমকিত হয়ে কারানের দিকে তাকাতে দেখে কারান দৃষ্টিতে রোমান্টিক সুর ঝংকার। মীরা কিছু না বলে বিরক্ত মেখে পাশ কাটিয়ে চলে যেতে উদ্যত হয়, কিন্তু ঠিক সেই মুহূর্তে কারান তার একপাশে দেওয়ালে হাত রেখে পথ রুদ্ধ করে। মীরা বিপরীত দিকে সরে যেতে চাইলে কারান সেই দিকে দেওয়ালে হাত দিয়ে পা আলগে ধরে। এখন মীরা পুরোপুরি কারানের অভিভূত উপস্থিতির অধীনে। কারানের নিবিড় চাউনি মীরার মুখে প্রতিটা রেখায় গভীর কোনো অর্থ খুঁজছে। একটু পর মীরা রুক্ষ স্বরে বলে, কি করছেনটা কি আপনি? কারান ঠোঁটে এক চিলতে হাসি টেনে বলে, এটা বুঝতে পারলে না সুইটহার্ট? মীরা বিরক্ত স্বরে শুধালো, আপনার কি বিন্দুমাত্র লজ্জাবোধ নেই? এত কিছু বলছি তবু আপনি নির্লজ্জর মতো এসব চালিয়ে যাচ্ছেন। পরক্ষণে কারান গভীর হাসকি কণ্ঠে বলে, লজ্জা কেন লাগবে? আমি কি মেয়ে নাকি? অ্যাম এ পিওর ম্যান থ্রু অ্যান্ড থ্রু, কেয়ার টু টেস্ট দ্যাট বেব। মীরা শ্বাস ফেলে উত্তেজিত কণ্ঠে বলে, আপনার মতো এমন অভদ্র লুচ্চা লোক আমি জীবনও দেখিনি। কারান হেসে বলে, ছি ছি, স্বামীকে কেউ এমন ভাষায় বলে? তোমার শব্দচয়ন ঠিক করো জান। আর তোমার সঙ্গে তো এখনও কিছুই শুরু করিনি। কারান চৌধুরী কেমন মানুষ তা সময়ের সঙ্গে সঙ্গে বুঝতে পারবে। আমি এখানে আর এক মুহূর্ত থাকছি না, যাচ্ছি। অবিলম্বে কারান গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আই নিড কিজ। মীরা তাজ্জব হয়ে যায়। তার মুখবায়ে বিস্ময় ছাপ স্পষ্ট। কি? রিপিট করব? আই ওয়ানা কিস ইউ সুইটি। মীরা চমকে গিয়ে উত্তেজিতভাবে বলে, আপনাকে দেখে আমি বিস্মিত হচ্ছি। এত কিছু বলার পরও আপনি কিভাবে এমন কথা বলতে পারেন? আমি কিন্তু রেগে যাচ্ছি। আমি তো কানে তুলি নাই। মীরা ভুরুকুঞ্চ করে চড়া গলায় বলে, কি? আপনাকে এত কিছু বললাম আর আপনি শুনেনি নাই? শুনেছি তো, কিন্তু গায়ে লাগাইনি। একটু লাজুক হেসে নতজানু হয়ে। আর বউ তো কত কিছুই বলবে, সব কিছু কি সিরিয়াসলি নিতে হয় নাকি? মীরা আক্রোশপূর্ণ চোখে তাকে দেখে মনে মনে বলে, আবার হাসছে। এ বেটা গতিমতি ভালো ঠেকছে না। পালা মীরা। মীরা হম্বতম্বি করে কারানের হাতের নিচ থেকে দরজার দিকে এগিয়ে যেতে শুরু করতেই কারান এক ঝটকায় তাকে কোলে তুলে নিয়ে নিজের বুকের কাছে টেনে নেয়। মীরা শ্বাস প্রশ্বাস তীব্র হয়ে ওঠে। বুকের ভিতর উত্তেজনা ছড়িয়ে পড়ে শীতাতাপ নিয়ন্ত্রণ কক্ষে। অথচ মীরা শীত দ্বারা বিন্দু বিন্দু ঘাম বেয়ে পড়ে। থুতনি এবং গলায় মুক্তোর মতো ঘামের কণাগুলো জলমল করতে থাকে। শরীর কাঁপতে শুরু করে আর ভিতর ভেতরে অগ্নি জ্বলে ওঠে। মীরা দেখে কারানের চোখে গভীর ঘোর এবং তার মুখব্যয় উত্তেজনার চিহ্ন স্পষ্ট। মীরা আপন মনে বলে, মারতে চান নাকি ও আমাকে? কারান আবিষ্ট সুরে মনোমুগ্ধ হয়ে বলে, তুমি ঘামছ কেন? অস্থিরতা শরীর ঘামছে তোমায় মীরা। একথা শুনে মীরা আর
কারণের চোখে চোখ রাখার শক্তি নেই। সে নিচের দিকে চোখ নামিয়ে আড়াল করে নেয়। কারণ ঢোক গিলে অদ্ভুত অনুভূতিতে বিভোর হয়ে মনে মনে ভাবতে অবাক লাগছে, তুমি আমার এতটা কাছে মীরা। আর একটু হলেই আমাদের মাঝে থাকা সমস্ত দূরত্ব একেবারে মিশে যাবে। তারপর গভীর নেশায় অবির্ভূত হয়ে মাথা ঝুঁকে মীরার ঠোঁটের দিকে এগিয়ে যায়। মীরা হঠাৎ করে ধুম করে বলে ওঠে, আরে বাবা, নামান নামান নামান। কারণ দ্রুত তাকে নামিয়ে বলে, কি হয়েছে সোনা? মীরা দীর্ঘশ্বাস ছেড়ে বুকে হাত রেখে রাশভারী কণ্ঠে বলে, এই আপনি কি? হ্যাঁ, আমার প্রাণ যা যা অবস্থা। উফ শুনতে কারণ সাথে সাথে মীরার হাতে শক্ত করে টান দিয়ে নিজের বুকে জড়িয়ে মীরার মাথাটি গভীরভাবে বুকের মধ্যে চেপে রাখে। মীরা হতভম্ব হয়ে স্থিরশীল দাঁড়িয়ে থাকে। এরপর কারণ চোখ বন্ধ করে অস্বস্তি সুরে বলে, আর কখনো এমন কথা বলবে না মীরা, কখনো না। যতদিন আমি বেঁচে থাকবো ততদিন তোমার এক চুলো ক্ষতি হতে দেব না। কারণের হৃদয়ে তীব্র স্পন্দন মীরার মনকে অদ্ভুত আবেগের স্রোতে ডুবিয়ে দেয়। মীরা সমতল পেট লম্বা নিঃশ্বাসের কারণে বারবার ওঠানামা করতে থাকে, আর কারণের বুকে আশ্রে পড়ে তার উত্তপ্ত নিঃশ্বাস। দু দেহের মাঝখানে তীব্র অনুভূতির স্রোত বইছে। শারমিন গভীর আগ্রহ ভরে মীরার দিকে তাকিয়ে আছে। মীরার ঠোঁটে এক ঝলক হাসি খেলে গেল। শারমিন জিজ্ঞাসা চাপা উত্তেজনা লুকিয়ে রাখতে ব্যর্থ হলো, ম্যাডাম তারপর কি হলো? আমার কিন্তু শুনতে দারুণ লাগছে। স্যার তো খুব রোমান্টিক ছিলেন। কিন্তু ম্যাডাম, স্যার যখন আপনাকে এত ভালোবাসতেন তাহলে খুন করতে চাইলেন কেন? আগে যা করেছিলেন সেজন্য? মীরা কিছুক্ষণ নীরব থেকে গভীর একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তারপর শান্ত স্বরে বলল, না, পরে যা করেছে সেজন্য। শারমিন বুঝে গেল এর পিছনে কোনো গভীর এবং ভয়াবহ সত্য লুকিয়ে আছে, তাই আর কোনো প্রশ্ন করল না। কিছুক্ষণ পর আমান দ্রুত কয়াতখানায় প্রবেশ করে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে, সুসংবাদ আছে, কারণ স্যার বেঁচে আছেন। শুনে মীরার চোখে আনন্দ জোয়ার নামে। সে আবেগে কেঁদেই ফেলল, কিন্তু আরাম তার অনুভূতিকে জল ঢেলে তাচ্ছিল্যের সঙ্গে বলল, তবে তিনি কোমায় চলে গেছে। কিন্তু আপনি কেন কাঁদছেন? আপনার তো খুশি হওয়ার কথা, ফাঁসি হাত থেকে তো বেঁচে গেলেন। মীরা নিজের চোখ মুছে আবেগ সংযত করল। তারপর প্রশান্তি করুণ হাসি দিয়ে গভীর এবং ভারী কণ্ঠে বলল, ফাঁসি হতে থেকে রেহাই পেলেও মনে হচ্ছে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আছি। কেউ যেন আমার মুখে কালো কাপড় পরিয়ে দিয়েছে। চারিদিকে শুধু অসীম অন্ধকার। ফাঁসির দড়ি আমার গলায় বেঁধে ঝুলিয়ে রেখেছে। আরেকটু পরেই জল্লাদ লিভারে টান দিয়ে শেষ করে দিবে। মীরার কথাগুলো শুনে শারমিনের চোখ থেকে অজান্তেই কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। কেন জানি মীরার প্রতি শারমিনের অন্তরে অবাঞ্ছনীয় মায়া জন্ম নিয়েছে। আনাম নির্বিকারভাবে রুম থেকে বেরিয়ে যায়। শারমিন রুমাল দিয়ে চোখ মুছে মীরার হাত ধরে বলে, ম্যাডাম এখন কিছু খেয়ে নিন, আমি কাল আবার আপনার খবর নিতে আসব। কথাবার্তা বলতে বলতে কখন যে সকাল থেকে সন্ধ্যা গড়িয়ে গেছে খেয়ালই করেনি। আর স্যার কিচ্ছু হবে না ইনশাল্লাহ। মীরা শারমিনের দিকে ছলছল চোখে তাকিয়ে বলল, শারমিনের কথা যেন একটা সান্ত্বনা খুঁজে পেল। বিশেষ করে ছাড়ের কিছু হবে না কথাটি মীরার অন্তরে গভীরভাবে প্রতিধ্বনিত হলো। শারমিন মীরার গায়ে হালকাভাবে হাত রেখে চুপচাপ জেল থেকে বেরিয়ে যায়। মীরা তার রক্তমাখা শাড়ির আঁচল ধরে শান্ত গলায় বলল, একটা মুহূর্ত তুমি তোমার বেগমকে ছাড়া থাকতে পারতে না? সেই বেগমকে ছাড়া 2টা দিন কিভাবে কাটালে কারণ? অভিমান করছো? এরপর সামান্য হেসে স্বর্গতুক করল, দেখেছ, তোমাকে মারতে গিয়েও আমি নিজেকেই শেষ করে ফেললাম। এরপর কানানের রক্ত ভেজা শাড়ির এক টুকরো অংশ চুমু দিয়ে মীরা স্বস্তির শ্বাস ফেলল। শারমিন হঠাৎ ফিরে এসে বলল, ম্যাডাম আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনি শাড়ি পাল্টে নিন আর গোসল করে আসুন। শরীরের প্রতিটা অংশে রক্ত লেগে একদম মাখামাখি হয়ে গেছে। মীরার স্থির চোখে শাড়ির দিকে তাকিয়ে উত্তর দিল, না, এই রক্ত আমার শরীরে শুকাতে দিন। এই রক্ত আমারই, শুধু শরীরটা আমার স্বামীর। কথা শুনে শারমিন এক দীর্ঘশ্বাস ফেলে মুখ ভার করে বেরিয়ে যায়। সকালে
শারমিন আবার আসে, এসে দেখে মীরা আগের দিনের সন্ধ্যা যেভাবে বসেছিল সেভাবেই নিথর হয়ে বসে আছে, একটু জায়গা পরিবর্তন হয়নি। অর্থাৎ মীরা রাতটা জেগেই কাটিয়েছে। শারমিন নীরবে মেঝেতে মীরার পাশে এসে বসে। মীরার গালে এক হাত রেখে শারমিন বলল, চাঁদের গায়ে কলঙ্ক ছাপ রয়েছে, কথাটি সবসময় শুনে এসেছি, কিন্তু সেই দিন যখন আপনাকে ওভাবে রক্তমাখা বেশি দেখলাম, কথাটা মনে মনে বিশ্বাস করে নিলাম। থেমে, ম্যাডাম, স্যারের রক্তে আপনার শরীরে এমনভাবে ডুবে গেছে যে আপনাকে দেখলেই আমার ভয় করে। যদি রক্ত ধুয়ে পরিষ্কার করে নিতেন আমার কথা বলতে সুবিধা হতো। মীরা দীর্ঘশ্বাস ফেলে অসহায় দৃষ্টিতে তার দিকে তাকায়। ঠিক আছে, তবে শাড়িটা ধুয়ে ফেলবেন না, এটা আমার কাছে থাকবে। ক্ষণকাল পর গোসলখানায় শারমিন মীরার শরীর থেকে রক্ত ধুতে শুরু করলো। রক্তের ছোট ছোট কণাগুলো ধীরে ধীরে পানির সঙ্গে মিশিয়ে যাচ্ছে, আর মীরা স্থির চোখে সেগুলো তাকিয়ে আছে। মনে মনে শুধালো, কারণ বেঁচে আছে। এরপর এক বিশাল স্বস্তি নিঃশ্বাস ছাড়ল। গোসল শেষে মীরাকে জেলের কাপড় পরানো হলো। শারমিন এবার শান্ত গলা জিজ্ঞেস করলো, আপনি ঠিক আছেন ম্যাডাম? মীরা নিরুত্তর শারমিনের পানে তাকিয়ে থাকে। শারমিন আরও কিছুক্ষণ চুপ থেকে বলল, ম্যাডাম, খাবারটা খেয়ে নিন। এরপর শারমিন নিজ হাতে মীরাকে খাবার খাইয়ে থাকে। খাবার শেষে মীরা তাকে আবার ঘটনা পুনরাবৃত্তি করতে বলে। সেদিন মীরা মনে হয়েছিল এই মুহূর্তে কারানের বুকটা সত্যি একান্ত নিরাপদ। শীতল স্বস্তি পরশ যেন মনের অন্তরস্থলে ছড়িয়ে পড়ে, কিন্তু সেই শান্তির আগুন নিভে যেতে দেরি হলো না। কারান আর রাশার চুমনের মুহূর্ত স্মৃতি হঠাৎ ভর করল মীরার ওপর। রাগে অপমানে মীরা কারানের সজোরে ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে কারান কয়েক কদম পিছিয়ে যায়। মীরা রাগে ফুঁসতে ফুঁসতে বলে, দূরে থাকুন আমার থেকে। কারান হতভম্ব হয়ে কাতর স্বরে জিজ্ঞেস করে, এটুকু শান্তিও দিতে দিলে না? মীরা অবজ্ঞা মিশ্রিত তিক্ত হাসি হেসে আওড়ালো, যে ব্যক্তি আমার জীবনে প্রতিটি শান্তির নিঃশেষ করেছে সে এখন নিজেই শান্তির জন্য ছটফট করছে। আপনাকে আমি কোনোদিনও মেনে নিতে পারবো না বলে মীরা পা বাড়িয়ে বেরিয়ে যেতে শুরু করে। কিন্তু তৎক্ষণাৎ কারণ গভীর যন্ত্রণায় ডুবে বলে ওঠে, তুমি কি বুঝতে পারো না মীরা, আমার ভালোবাসা, আমার সহধর্মিণী, আমার এত কাছে থেকেও যেন আকাশের দূর নক্ষত্র হয়ে আছে। তাকে ছুতে না পারার কি যন্ত্রণা আমাকে ছিঁড়ে ফেলছে। তুমি কি আমার কষ্টটুকু অনুভব করতে পারছো না? মীরা ভারী কণ্ঠে বলে, এই কষ্ট আমি 11টা মাস ধরে সয়েছি, আপনার তো সবে কয়েকটা দিন পার হলো। বলে মীরা ঘুরে দাঁড়িয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু কারান আকস্মাৎ মীরার হাত হেঁচকা টান দিয়ে তাকে দেওয়ালের সাথে চেপে ধরে। মীরার দুহাত এক করে নিজের শক্ত মুঠো আটকে রেখে বলে, বাট আই ক্যান নো লং ইন্ডিউস দিস ওয়েট মীরা। অর্থ, কিন্তু আমি আর এই অপেক্ষা সহ্য করতে পারছি না মীরা। তারপর নিজের আরেক হাতে মীরার গলা পেছনটা শক্ত করে চেপে ধরে, চোখ বন্ধ করে নিজের উষ্ঠ মীরার উষ্ঠের সাথে বিনিয়ে দেয়। মীরা চমকে গিয়ে চোখ বন্ধ করে নেয়। কারানের উষ্ণ শ্বাস মীরার শ্বাসে মিশে যেতে থাকে। কারানের অপ্রতিরোধ্যভাবে মীরার উষ্ঠ নিজে দখল নিতে থাকে। তার শ্বাস যেন চেপে বসছে মীরার উপরে। কয়েক মিনিট পর সে মীরার উষ্ঠ থেকে নিজের উষ্ঠ সরিয়ে নেয়। মীরা হাঁপাতে হাঁপাতে তার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। কারান ধীরে ধীরে চোখ মেলে মীরার গভীর চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর কিছুতেই নিজের আবেগ দমন করতে না পেরে আবার মীরার অধরে নিজের অধর ডুবিয়ে দেয়। কিছুক্ষণ পর কারান মীরার উষ্ঠ থেকে নিজেকে সরিয়ে নিলে মুখটি ঠিক কাছে রেখে হিসিয়ে বলে, কিছু বলো মীরা। মীরা নিশ্চুপ চোখ নামিয়ে দাঁড়িয়ে থাকে। কারণ গম্ভীর কণ্ঠে চোখ বন্ধ অবস্থায় বলল, আমি কিন্তু নিয়ন্ত্রণ হারাতে চলছি মীরা, কিছু একটা বলো প্লিজ। তার গাঢ় ভারী শ্বাস মীরার মুখমণ্ডলে বারবার আছড়ে পড়ছে। অনেকক্ষণ পর মীরা অস্পষ্ট শান্ত ফিসফিসিয়ে বলল, পানি খেয়ে নিন। কারণ হালকা হাসল। মীরা কপালে নিজের কপাল ঠেকে আরও কাছে এগিয়ে গেল। তখন তাদের দুই ঠোঁটের মাঝে কিঞ্চিত
পরিমাণ দূরত্ব। কারণ গুনগুন বলে, কারণ চৌধুরী এত তাড়াতাড়ি টায়ার্ড হয় না সোনা। এতক্ষণ বাদে মীরা চোখ তুলে কারানের দিকে তাকালো। তার চোখে জমে থাকা জল অশ্রু সজল পাতার ভার বাড়িয়ে তুলছে। মীরা ঢোক গিলে ভাঙা কণ্ঠে বলে, আমার কষ্টটা কোথায় লাগে জানেন? এই ঠোঁট শুধু আমার ভালোবাসা প্রতিচ্ছবি হতে পারত, অথচ এগুলো অন্য নারীকে স্পর্শ করেছে। কারানের কর্ণকুহে কথাগুলো বজ্রঘাতের মতো আছড়ে পড়ে। মুহূর্তেই তার মুখে সমস্ত উত্তেজনা গলে যায়। মীরা ঘাড় থেকে নিজের হাতগুলো সরিয়ে পিছনে সরে দাঁড়ায়। তার চোখ মাটিতে নিবদ্ধ। মীরার দিকে তাকানোর সাহস যেন কোথাও হারিয়ে গেছে। মীরা তাকে এড়িয়ে বিছানার এক পাশে নিঃশব্দে শুয়ে পড়ে। কারান তার ভারী পায়ে শব্দে ধীর লয়ে স্টোর রুমের দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে দেওয়ালের সামনে থমকে দাঁড়ায়। তারপর 4 আঙ্গুল দিয়ে নিজের গলা ঘষতে থাকে, যেন শ্বাসরুদ্ধ অনুভূতিরা মুছে ফেলতে চাইছে। হঠাৎ তার মুখে তীব্র ক্ষোভ জমে ওঠে। আঙ্গুলগুলোর আগে মুষ্টিবদ্ধ করে প্রচণ্ড জোরে দেওয়ালে ঘুষি মারে। ঘুষির শব্দ প্রতিধ্বনিতে চারদিক ছড়িয়ে পড়ল। এভাবে কয়েকশতবার দেয়ালে আঘাত করতে করতে সে চিৎকার দিয়ে প্রবল কণ্ঠে বলল, মীরা, সেই দিন কেন আমি তোমার মুখখানি দর্শন করলাম না? উফ, এখন মনে হচ্ছে সব কিছু অচিরে অবসান ঘটায়। একবারও যদি তোমার অপরিসীম সৌন্দর্য অনুভব করতে পারতাম, হয়তো আজকে মোড়টাই অন্যরকম হতো। পাহাড় সম অনুতাপ ও ক্লিষ্ট দুঃখবোধে অন্ধকার আচ্ছন্ন হয়ে পড়তে হতো না আমায়। বলে পরিত্যক্ত কাঠের টেবিলটিতে একের পর এক লাথি মারতে থাকে। তারপর আবার হাতে মুষ্টিবদ্ধ করে দেয়ালে আঘাত করতে থাকে। একটা সময় দেয়াল বেয়ে রক্ত ঝরে পড়ে আর কারানের হাত রক্তাক্ত হয়ে ওঠে। নিজেকে কোনোভাবে শান্ত করতে না পেরে চোখ মুখ ডলে অস্পষ্টভাবে বলে, মীরা ছাড়া আমি কোনোভাবেই প্রশান্তি অনুভব করতে পারবো না। আমার বউকে লাগবে।